দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিকে। আর আজকে কথা বলবো বিভূরঞ্জন সরকার, যার লাশ পাওয়া গিয়েছিল মেঘনাতে, এবং তার আগে উনি চিঠি লিখে গিয়েছিলেন, একটা শেষ খোলা চিঠি বলা যেতে পারে, এবং তারপরে তার পাওয়াটা। বাংলাদেশের সাংবাদিকতায় অনেকে খুব শোক প্রকাশ করছেন, অনেকে বলছেন যে ওনার মতো অসম্ভব ভালো লেখক তারা দেখেননি। আবার অনেকে তার লেখাতে যেহেতু শেখ হাসিনার প্রশংসা ছিল, সেগুলো নিয়ে ওনারা খুবই হতাশা প্রকাশ করেছেন। অনেকে ওনার সমালোচনাও করছেন যে উনি শেখ হাসিনা বা তার পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্তুতি লিখেছেন, যেগুলো তাদের কাছে মনে হয়েছে যে এইটা সমাজে সে করতে পারে না, এরকম একটা বিষয়। যাই হোক, উনি আজকের পত্রিকায় কাজ করতেন, এবং তার পরবর্তী সময়ে উনি বাড়ি থেকে বের হন অফিসের উদ্দেশ্যে, এবং ওনার লাশটা পাওয়া যায়, নিখোঁজ ছিলেন, এবং তারপরে ওনার লাশ পাওয়া যায় মেঘনা নদীতে। ওনার মেঘনাতে লাশ পাওয়াটার পরে অনেকেই মানে একটু কষ্ট পাচ্ছিলেন, বা অনেকে বলছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুব সাধারণ ব্যাপার। কারণ আমি এর আগে যখন মিনার মাহমুদের লাশ পাওয়া গিয়েছিল ঢাকার একটা অভিজাত হোটেলে, তখন আমার কাছে মনে হয়েছিল যে এই মানুষগুলো একটা সময় একটা বহিমিয়ান, একটা স্বপ্ন বিভোর হয়ে তারা সাংবাদিকতায় আসেন, এবং তারপরে যখন ওরা এই সাংবাদিকতার উত্থান পতন এবং ঘাত প্রতিঘাতগুলো দেখেন, একসময় যুদ্ধ করতে করতে ওনারা হয় নিজেরা শেষ হয়ে যান, অথবা নিজেরা আত্মহত্যা দিয়ে মুক্তি চান। আমি আমার ব্যাপারটা এখানে আমি গল্প করতে চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এরকম বিভূরঞ্জন সরকারের মতো বহু সাংবাদিক আছে, যারা এমন একটা সিচুয়েশনে আছে, যদি পারে কালকেই সে যেন নিজের সব কিছু ছেড়ে ছুড়ে চলে যান। আমার মনে আছে, আমার একটা সহকর্মী ছিলেন, ওনার নাম হচ্ছে আকবর হোসেন চৌধুরী। হ্যাঁ, আকবর ছিলেন হচ্ছে বাংলা ট্রিবিউনে। তো উনি ইয়েতে চলে গেলেন, এই পর্তুগালে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেন গেলেন? তো উনি বললেন যে, দেখেন, আমার যে কলিগকে আমি দেখলাম যে দুশ্চিন্তায় স্ট্রোক করে উনি মারা গেছেন, আমি আর একটা দিনও ওয়েট করিনি। আমার কাছে এই জিনিসটা তখন স্ট্রাইক করছিল। তা আমি আমার মতো করে বোঝার চেষ্টা করছি, কিন্তু বেস্ট আমার টাইম বোঝা শুরু করলাম যে যখন আই ওয়াজ ফায়ার্ড, টার্মিনেটেড ফ্রম নিউ এজ। সো এইটা তখন আমার কাছে খুব দারুণ লাগছিল, যে আসলে আমি যে ধাক্কাটা খাইলাম, কারণ আই রিকোয়েস্টেড কবির ভাই, প্লিজ ফায়ার মি, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ এনিমোর। সো হি ফায়ার্ড মি। সো যেহেতু আমি তাকে বলছি, সেই জন্য সে আমার জন্য একটা দারুণ করে একটা টার্মিনেশন লেটার লিখছে, যাতে আমি কোথাও আর চাকরি না পাই। যাকে আমার সাথে জেনারেল আজিজ, মেজর জেনারেল জিয়া, এরকম অনেক টপ গভর্নমেন্টের খুব ক্লোজ লোকদের খুব খাতির ছিল না, হচ্ছে ওয়ার্কিং রিলেশন ছিল, মানে তাদেরকে আমি কোনো রিকোয়েস্ট করলে তারা রাখেন। তো আমি কিন্তু রিকোয়েস্ট করছি জেনারেল আজিজকে, যে দেখেন, জেনারেল আজিজকে আমি একটা রিকোয়েস্ট করছিলাম। জেনারেল আজিজ আমাকে প্রায় বলতেন যে, ওয়াই ডোন্ট ইউ কাম, এভরি ওয়ান ইজ কামিং অ্যান্ড টেকিং দিস অ্যান্ড দ্যাট অ্যাডভান্টেজ, তো ওয়াই ডোন্ট ইউ কাম। হি নোজ মি, হি ইজ টু নো মি ভেরি ওয়েল। সো আমি একটা রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্টটা ছিল এরকম যে, ওনাকে নিয়ে টেলিভিশনে মন্তব্য করছিলেন, আপনাদের মনে আছে, জাফরুল্লাহ চৌধুরী। তো জাফরুল্লাহ ভাই ওরকম একটা মন্তব্য করার পরে এটা তো একটা হয়ে গেল, ওনাকে শেম করার চেষ্টা করতেছে। তো জাফরুল্লাহ ভাইকে আটক করা হবে, এরকম একটা গুঞ্জন ছড়াই পড়লো। উনি তখন গণস্বাস্থ্য হসপিটালে নিচ্ছেন, উনি বেডে শুয়ে আছেন, খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে। তা আমি ওনাকে দেখে আমার খুব মায়া লাগলো। তা আমি চিন্তা করলাম, লোকটার সাথে আমার সাথে তো উনি আমাকে যদি জাফরুল্লাহ ভাই আমাকে চিনতেন না, বাট ওনাকে নিয়ে আমি প্রচুর রিপোর্ট করছি। তো আমি ওই দিন কথা বললাম জেনারেল আজিজের সাথে, সরাসরি ফোন দিলাম। উনি তখন ট্রেডমিলে ছিলেন, রানিং সব হচ্ছে, বোঝা যাচ্ছে যে উনি দৌড়াচ্ছেন। তো বললাম যে, জেনারেল, আমি আসলে খুব আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি এই ডোন্ট নো যে ওয়েদার ইউ উইল লিসেন টু মি আর নট, বাট আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমাদের দেশের জন্য ক্ষতি হচ্ছে। তো বললাম যে, দেখেন, উনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা একজন ডক্টর, এবং বাংলাদেশ আর্মির জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। সো এই একই ধারার মানুষ হয়ে আপনি একটা প্রতিষ্ঠান, মানে একটা ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানকে করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, এটা একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের ইনস্টিটিউশনের প্রতি রেসপেক্ট নষ্ট হবে, আবার একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রতি মানে এক ধরনের অসম্মান করা হবে, এবং সোসাইটি এইভাবে করতে শিখবে।
তো উনি তখন অনেক কথা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে সরি বলতে বলো। তো আমি আবার এই মেসেজটা ওনার পাঠাইলাম যে উনি যদি এটা পাবলিকলি সরি টরি বলে তাহলে এই বুড়া বয়সে ওনাকে উনি ঝামেলা করতেন না। যাই হোক, উনি পরে সরি বলছিলেন, ওটা কি আমার জন্য করছেন কিনা আই ডোন্ট নো, বাট এটা হয়েছে। অ্যান্ড হি ওয়াজ নট মানে ফর্চুনেটলি হি ওয়াজ নট অ্যারেস্টেড। তো জেনারেল আজিজ আমাকে প্রায় বলতেন যে হেই, ওয়াই ডোন্ট ইউ কাম, এভরিওয়ান ইজ কামিং। তা আমি চিন্তা করতাম যে ওনার কাছ থেকে কোনো বেনিফিট নেওয়া, এটা তো আসলে আমার জন্য মোরালি খুবই সিগনিফিকেন্ট। এটা আই ক্যান ডু দিস বিকজ ইটস এ ভেরি সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড দেন দিস অ্যান্ড দ্যাট। এবং ওনাকে নিয়ে আমি অনেক রিপোর্টও করছি, উইচ রিপোর্ট আর কি আসলে ওই সময় কেউ করেও নাই। তো এই যে আমি যে তার কাছে গিয়ে সুবিধা নিলাম না, বা জেনারেল জিয়ার কাছে যে আমি কোনো সুবিধা নিলাম না, কোনো বেনিফিট নিলাম, এরকম আরও অনেকের নাম বলতে পারি, যেহেতু ওনারা দুজন, একজন দেশের বাইরে আর একজন জেলখানে আছেন, এই জন্য ওনাদের নাম। অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? আমি কি পাইলাম? আমি কি মানুষের কাছে সম্মান পাইছি? মানুষ কি আমাকে ডেকে বলছে যে ইয়েস, হি হ্যাজ মোরাল গার্ডস অ্যান্ড হি হ্যাজ দিস অ্যান্ড দ্যাট, ওনাকে এভাবে সম্মান করা? নো। বরঞ্চ দেখেন কী হইল, আমি যেহেতু শেখ হাসিনার আমলে শেখ হাসিনার ক্রিটিক্যাল ছিলাম, আমি ভাবছিলাম যে এই সরকারটা অতটা হোস্টাইল হবে না, অ্যাটলিস্ট আমার সাথে অত হোস্টাইল হবে না। কিন্তু দেখা গেল কি, দেখা গেল যে এই সরকারের সময় আগের সরকারের চেয়ে বেশি আমি হোস্টেল পরিস্থিতির শিকার হলাম। এরকম অনেক গল্প আছে, সেই গল্পগুলো বলতে গেলে পরে আমার 1-1.5 ঘন্টার একটা ভিডিও বানাই, তবে আমি সিম্পল দুটো উদাহরণ বলি। যে দেখা গেল যে প্রভাবশালী যিনি মিডিয়ার সাথে সম্পর্কিত এমন একজন ব্যক্তি আমাকে নিয়ে বড় স্ট্যাটাস দিয়ে দিলেন। স্ট্যাটাসটা দেওয়ার পরে কি হলো জানেন, আমার যদি এই নতুন বাস্তবতায় যদি আমার কোথায় যাওয়ার সুযোগও হইতো, বা আমি কোথাও যায় মনে করেন যে জব করতে যাব, এরকমও যদি একটা অপরচুনিটিতে হইতো, সেটাও বন্ধ হয়ে গেল। ধরে নিল যে রোমিও হচ্ছে একটা ব্যাপক স্বার্থপর, সুযোগ পাইলে ছোবল মেরা দেয়, হ্যাঁ, মানে গোখরা সাপ। এবং এমন একটা সময়টা হইল যখন আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। সো আমি কিন্তু খুব মানে ধাক্কা খেয়ে গেলাম। সেটা যে হয়েছে শুধুমাত্র মানে এইটাই যে হয়েছে সেটা না, আমি যে এতদিন আমার অনেস্টি ইন্টিগ্রিটি নিয়ে থাকার চেষ্টা করলাম এবং যে আমি কিছু পাইলাম না, আমি যে একটা মানে বিপদগ্রস্ত মানুষ হয়েছি, এই মানুষটা কি আমি কি সামহাট কোনোভাবে বেনিফিটেড হইতেছি কারোর কাছ থেকে? সেটা কিন্তু হই নাই। উল্টা আমি এমন একটা বিপদের মতো পড়লাম, যেতে করে আমার মনে হলো যে আল্লাহ, আমি তো আরও বিপদে পড়ছি। দেখেন, I used to work with the New Age. It's a very prestigious newspaper. It's one of the best newspaper, although they paid very poor salary. তো আমার একটা ফেসবুক পোস্ট ছিল, এটা বেশ বিতর্কিত ইন আ সেন্স যে আমি যে কথাটা বলছিলাম সেটাতে নাকি আমি যে পত্রিকায় কাজ করতাম সেটা ভীষণ সম্মানহানি হয়েছে। কীভাবে? আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম 2024 সালের মে মাসে। প্রোগ্রামটাতে ছিল যে মানে সাংবাদিকতা বাংলাদেশে কী কেমন চলতেছে। তো আমি দেখলাম যে এক সম্পাদক সেখানে কথা বলছে যে যার পত্রিকায় সে 3 মাস বেতন দেয় না। একটা পত্রিকায় বা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সরকার বা ওয়ার্কিং ক্লাস মানুষ যারা আছি আমরা, আমাদের বেতন 1 মাস না হলে আমাদের কী অবস্থা হতে পারে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এই সাংবাদিকদের কী অবস্থা হবে, সেই নিয়ে আমাদেরকে এথিক্স, মোরাল এইসবের গল্প শোনাচ্ছেন। আমি আর্গুমেন্ট করলাম যে এই মানুষগুলোর কখনো গায়ে লাগে না, কারণ এরা তো ওদের বাড়ি আছে, ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, গুলশানে বাড়ি আছে। এই মানুষগুলো কিন্তু আপনাকে মোরাল প্রিচিং করতে পারবে, কিন্তু আমার যে কষ্ট, আমার যে মধ্যবিত্ত ওয়ার্কিং ক্লাস মানুষের যে সাফারিংস, সে কিন্তু কখনো ওটা রিড করতে পারবে না। তো ওইখানে আমি লিখছিলাম যে বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম সাংবাদিকদের 2-3টা পত্রিকায় ঠিকমতো টাকা দেয়, ডেইলি স্টার, প্রথম আলো, আর ওইদিকে হচ্ছে আপনার বাংলা বা বিবিসি বাংলা পে করে ভালো, এই কারণে সাংবাদিকরা মোটামুটি একটা লাইফস্টাইল পায় বা মিনিমাম একটা লিভিং ওয়েজ পায়, বাদ বাকির অবস্থা খারাপ। তো একই সঙ্গে আরেকটা কথা বলছিলাম যে সাংবাদিকরা যখন ঠিকভাবে টাকা না পায়, তখন কোনো প্রেস কনফারেন্সে যদি 5,000 টাকা তার সামনে আসে, তো তখন সে ওই 5,000 টাকাকে নেওয়াটা আনএথিক্যাল মনে করে না, সেটা নিয়ে নেয়। আমি কতবার টাকা ফেরত দিয়েছি সেটা কিন্তু কেউ জানে না, সেটা কেউ নিয়ে ঘাটবেও না, তার জানার কথা না, কারণ এটা তো যে অফিসার আমার টাকা দিচ্ছে আমার কোনো এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার কারণে, সেগুলো আমি ইগনোর করছি। এগুলো তো আর মানে আমি ফলো করে প্রচার করিনি, বিকজ আমি মনে করছি এটা আমার মোরালিটি, ইজ নট বিগ ডিল। তো ওইটাকে বলা হইলো যে আমি
মূলত ওই যে 5,000 টাকা করে বিভিন্ন জনকে দেওয়া হয়েছে এইটা আমি জাস্টিফাই করতেছি। আমি কিন্তু জাস্টিফাই করিনি। আমি যেটা করছি, আমি বলছি যে যখন আপনি 3 মাস 4 মাস একটা সাংবাদিককে টাকা দেবেন না, তার সামনে একটা প্রেস কনফারেন্সে সে 100 টাকা পেলে সেই 100 টাকাই তার কাছে অনেক কিছু। এটা নিয়ে একটা গল্প বলি। আমি মূলত ওই মানুষজন যখন ড্রিঙ্কস করে আমি ওই সময় ওই আড্ডা শুনতে আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় খুব লাইভ এবং প্রাণবন্ত হয়। তো ওরকম একটা আড্ডাতে শামীম ভাই ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। খুবই ভালো সাংবাদিক ছিলেন, ডিআরইউ সভাপতি ছিলেন এবং লাস্ট উনি আমেরিকাতে প্রেস মিনিস্টার ছিলেন। এই ভদ্রলোকের হচ্ছে এই ভদ্রলোকের সাথে কয়েকজন ড্রিঙ্কস করতে বসছে। তো তখন একজন বলতেছে যে ভাই আমি সততা নিষ্ঠার সাথে আমি কাজ করলাম, যখন দেখলাম যে আমার বাচ্চার দুধ আমি কিনতে পারতেছি না, বেতন 3 মাস বা 4 মাস আমার বেতন বন্ধ, তারপরে আমার মনে হলো যে এইগুলার আমি গোষ্ঠী গেলা, এইগুলার আমার করার। তারপরে উনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কনসালটেন্ট হয়ে গেলেন। সেটা নিয়ে বহু সাংবাদিক আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসাবে টাকা পয়সা ইনকাম করে, পাশাপাশি সাংবাদিকতাটাকে টিকায় রাখছে তার অ্যাক্সেসের জন্য। তো এই সাংবাদিকতা যখন উনি করলেন, তো ওটা শোনার পরে না আমার কাছে মনে হয়েছিল আচ্ছা আমার লাইফেও কি এরকম আসতে পারে। আমি না এই যে যখন চাকরিটা হারাইলাম না, তারপরে এই প্রথম টাকাটা খাইলাম, জানি আমি যে জেনারেল আজিজের কাছ থেকে সুবিধা নিলাম না, কোনো বেনিফিট নিলাম না, ওর কাছ থেকে কোনো কন্ট্যাক্ট নিলাম না, আমার এটাতে লাভটা কী হলো? আপনি বলেন ভাই আপনার তো মোরাল ইন্টিগ্রিটি এই সমস্ত, ভাই আমার তো পেট চলে না। যার পেট চলে না তার কাছে কি ওই মোরাল ইন্টিগ্রিটি এইসব কোনো কিছু কাজ করবে? করবে না। অনেস্টলি এগুলো ভুং-ভাং। তাহলে কি সেটার ব্যাপারে কি আমরা কখনো ভাবছি? ভাবার টাইম নাই। আমি ভাবছিলাম যে এই সরকারে যেহেতু একটা সাংবাদিকরা প্রেস উইং চালু করছে এবং অনেক সাংবাদিকরা এখন হয়েছে, মোটামুটি একটা সেন্সিবল মানুষগুলো বিভিন্ন পোস্টে ডক্টর ইউনূস বসাইছেন। এখন মনে হয় থিংস উইল বি ডিফারেন্ট। আমি দেখলাম আরে শালা এইটা তো টোটালি ডিফারেন্ট। কেন? প্রথমেই ধাক্কা খাইলাম প্রেস উইংয়ে দেখা গেল, প্রেস উইংয়ে আমি একটা ছবি নিয়ে ক্রিটিসাইজ করলাম। সেটা ছিল যে একটা প্রেস উইং থেকে একটা ছবি ছাড়ছেন, ওই যে ভদ্রমহিলা যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, উনি লিখছেন, উনি ওদের খাম্বা দিয়ে একটা ছবি, ডক্টর ইউনূস গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতে, দেয়ালিকাগুলো অনেক ছবি আছে, খুঁজে খুঁজে উনি একটা খাম্বা ছবি পোস্ট করলেন যে বিএনপিকে একটু তিরস্কার করে, যেভাবে আওয়ামী লীগ করতো। ভিতরে তো আওয়ামী লীগ সাইকি আছে, আমি জানি না, উনি হয়তো বামপন্থী টামপন্থী কিছু একটা হতে পারে। সো ওই সাইকিটা আছে, ওই জিনিসটা উনি খাওয়াই দিলেন, যে এই ছবিটা উনি রিলিজ করলেন। আপনি যে রাষ্ট্রের একটা অর্গান থেকে এটা করতে পারেন না, এই ধরনের জিনিস ইঙ্গিতপূর্ণ এটা করতে পারেন না, এটা তাদের মাথায় কাজ করেন। তো আমি যখন সমালোচনা করলাম তখন আমি হয়ে গেলাম বিএনপি। এই সরকারের সময়, আওয়ামী লীগের সরকারের সময় বিএনপি হওয়ার কারণে আমি এক্সেস পাইতাম না, এটা সমস্যা হতো, এটা সমস্যা হতো না, সেটা আমি মেনে নিয়েছি। এই সরকারের সময় আমাকে ঠিক বিএনপি মানে একইভাবে ট্যাগ করে আমাকে বিপদগ্রস্ত করা হলো। তারপরে আরও কয়েকটা ঘটনা ঘটছে, ধরেন আমার অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে আমার প্রতিবাদ, এই যে বিএফআইয়ের যে প্রধান তারই ঠিক নাই, সেই তার জিনিসপত্র ঠিক রাখতে পারে না। আপনি সাংবাদিকদের সে কি করবে, আপনার এথিক্স মেনটেন করার জন্য জ্ঞান দিবে। সো আই ডোন্ট মাইন্ড যে এই যে মানুষকে সাংবাদিকের অ্যাকাউন্টে এত টাকা গেছে এমনি গেছে করে সামাজিকভাবে তাকে হেয় বদনাম, মানে এটা আমি ঘোরতর বিরোধী ছিলাম। আমি এখনও বিরোধী। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, কিন্তু এই সমস্ত উল্টাপাল্টা ইস্যুতে আপনাকে ছোট করতে হবে, আমি এটা মনে করি না। সে আপনি যেভাবে ব্যাখ্যা করুক। আমার কাছে এই জিনিসটা তখন মনে হয়েছে যখন সাংবাদিক মিনার মাহমুদ 80 দশকে খুব নাম করা সাংবাদিক, ওনার লাশটা পাওয়া গেল নিকুঞ্জে একটা 5 স্টার হোটেলে। তখন মনে হয়েছে এই সোসাইটি তো ডিফারেন্ট, এরা তো ওই কান্নাকাটি হু হা হা করে, কিন্তু আপনার পেটের ধান্দা যে আপনাকেই করতে হয়। তাই এই সরকারে আসার পরে আমাকে নাহিদ এবং নাহিদের অফিস সুন্দর সুন্দর চাকরির জন্য আমাকে রিকোয়েস্ট করছে। আমাকে তো ভাই কোনো জায়গায় এখন ঢুকে পড়েন, আমি হয়তো বললে চাকরির ব্যবস্থা হবে, কিন্তু আমি যাইতে পারি না, যাওয়ার মতো কোনো মোরাল সাপোর্ট আমি পাই নাই। এখন যদি এরকম হয় যে এইটুকু করার সুযোগ পাচ্ছে না, সে একটা জায়গায় যাইতে পারতেছে না, তার জন্য কিন্তু এটা খুব টাফ। নাহিদ যখন আমাকে চাকরি অফার করলো, আমি তখন চাকরি করতে যেয়েও আমি চাকরিটা করলাম না। আমার কাছে মনে হইলো যে ওই যে একটা কোথাও যাব, তারপর আমাকে সাংবাদিক আমি হিসেবে একটা বড় কোনো পোস্ট হোল্ড করবো, আমাকে বলবে দেখছো কত লোভ, কী করছে, কেমনে করে সব এলো নিছে, এত এত আদর্শের কথা বলে। আমি যে আদর্শের কথা বলতাম
আমি কি, আমি তো চাইতাম আমার সোসাইটিটা এভাবে ডেভেলপ করো, সেটা তো আমার হয়ই নাই। উল্টা আমি বাঁশ খাইতেছি। আমি যে বাঁশ খাচ্ছি এটা আপনি দেখতেছেন না, তা আমি যখন কোনো একটা সুবিধা নিচ্ছি বা আমি যখন আমার ধর রাখেন তো, তখন আপনার কাছে আমি খুব ভয়ঙ্কর একটা এলিমেন্ট হয়ে যাচ্ছি। আপনি দেখেন এই সরকারের সময় আমি এটা বলছি সেদিন আমার চিফ অ্যাডভাইজার অফিসের গল্প করতে করতে আমি বলতেছিলাম যে আমি আমাকে রীতিমতো সরকার বা রাষ্ট্রবিরোধী বানানোর জন্য বর্তমান দুইজন যে ডিপিএস আছে তার একজন আশরাফুল আলম খোকন, শেখ হাসিনার ডিপিএস, তার কাছে লবি করছে যে আমি তাসনিম খলিল এবং শায়েরের সাথে মিলে রাষ্ট্রদ্রোহিতার কাজকর্ম করি, এবং তাকে আমাদের অফিসের তৎকালীন যে আমি অফিসে ছিলাম সেই অফিসের ভিতরের ভিডিও পর্যন্ত তার সাথে শেয়ার করছে যে আমি কি করছি, আমি কার সাথে কী ধরনের কথাবার্তা বলছি। সেই মানুষ যখন এসে আমাকে তকমা দিয়ে, সেই মানুষ যখন এসে আমাকে মানে সব জায়গাতে এক্সক্লুডেড করার জন্য সে চেষ্টা করতেছে, বা সবখানে আমাকে ফ্রেমিং করে বিএনপি বানায় আমার ইয়ে করতে, মানে আমি যাতে কোথাও কোনো ধরনের কোনো বেনিফিট না পাই বা কোনো ধরনের এক্সেস না পাই, সেটা যখন হয় তখন আমার মতো মানুষই যদি আমি হ্যাভিং ভেরি গুড কানেকশনস উইথ দ্য বিএনপি লিডারশিপ, আমি যদি নড়বড়ে হয়ে যায়, বিভূরঞ্জনের মতো মানুষ তো সুইসাইড না, সে যে পুড়ে মারা যায় নাই, এটাই তো বড় বিষয়। খুব মেধাবী একজন সাংবাদিক ছিলেন বাংলাদেশে, মুবিন এস খান। মুবিন ভাই যখন কানাডায় চলে গেলেন, আমি না খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম যে সব চলে যাচ্ছে, সব। রোজিনা ইসলামের মতো একটা তুখোড় রিপোর্টার, মানে বাংলাদেশের সেরাদের সেরা, সে দেশ ছেড়ে চলে গেছে। তারা বুদ্ধিমান, তারা জানে যে এখনও যদি শুরু করা যায় তাহলে তারা পারবে ওইখানে কোনো চাকরি নিয়ে কোনো ইয়ে নিয়ে টিকে থাকা। কিন্তু বিভূরঞ্জনরা কি সেটা পারে? আসেন নিউজের একটা এক্সাম্পল, নিউজের অন্তত 10 থেকে 12 জন সাংবাদিক তারা বাংলাদেশের চাকরিতে আর কিছু না করতে পেরে, বা বাংলাদেশের অবস্থা এতটা সে চাকরিতে এমনই ভালনারেবল হয়ে গেছে, তারা সব আমেরিকাতে হয় মাস্টার্স নাহলে পিএইচডির জন্য চলে গেছে। এবং যে তারা যে খুব ভালো আছে আই ডোন্ট থিঙ্ক সো। তারা সারা জীবন ওই পড়বে, পড়ালেখা, এরপরে রিসার্চ গবেষণা এই সেই করে করে তাদের লাইফ স্টাইলটা নিবে, এটাই তাদের জীবনযাপন হয়তো। তারপর হয়তো পরিবারকে নিবে, বাচ্চা হবে, বাচ্চা হইলে বাচ্চার কারণে তাদের হয়তো একসময় ন্যাশনালিটি হবে। কী অবস্থা চিন্তা করছেন মাঝ বয়সে এসে? আর বিভূরঞ্জন তাহলে কী করবে? তার মতাদর্শের মানুষরা তাদের আরও কতটা অসহায়ত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই এরশাদ, এনারা সাংবাদিকদের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করছেন নিঃসন্দেহে। সব সরকারি অপর সব সরকারি এসে সাংবাদিকদের উন্নয়নের জন্য, কিন্তু এটা পায় কারা? যার আছে সে আরও পায়, যার বেনিফিটের অলরেডি সে আরও পায়। যে অসহায় যে সাংবাদিক, তাকে পাইতে গেলে কি গ্যারান্টি দিতে হয়? তাকে তো দস্তখত দিতে হয়, তাকে বলতে হয় যে আমি জয় বাংলার লোক, তাহলে আমি পাবো, বা আমি জিন্দাবাদের লোক। কিন্তু একটা প্রফেশনাল যদি সিস্টেম থাকতো যে না, একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সে আদর্শিক জায়গা না, রাষ্ট্রের কারণে সব মতাদর্শকে বিবেচনা করে তাকে একটা সুবিধা দিবে, তাহলে হয়তো সিস্টেমটা এরকম হতো না। এই বিভূরঞ্জনদের হয়তো একটা সুবিধা না হলে অন্য একটা সুবিধা হতো। আমি বিভূরঞ্জন একটা ওনার চিঠিটা আপনি পড়ে দেখেন যে ওনার 22,000 টাকা ওষুধ লাগে, আপনি 2200 টাকা ওষুধ প্রতি মাসে একটা আলাদা করে হিসাব করে দেখেন তো কী অবস্থা হয়। আপনি পারবেন না, ইটস ভেরি টাফ। আমি ওষুধ খাই মাসে, আমার 2,000-3,000 টাকার ওষুধ আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশের মতো জায়গায় আপনি যখন এটা করছেন, এটা তো সহজ না। আমার এটা হচ্ছে, ধারণাটা হচ্ছে যে এরকম বহু সাংবাদিকের একই রকম পরিস্থিতি আছে। বিভূরঞ্জন পারেন নাই, উনি আত্মাহুতি দিয়েছেন। আর অন্য সাংবাদিকরা যখন পারছে না, তখন তারা চোখ বন্ধ করে লেগে যায়। আমি হয়তো সৌভাগ্যবান, আমি চাকরি ছাড়ার পরে হয়তো আমাকে একজন চাকরি দিয়েছেন, আমি বাংলা আউটলুকে জয়েন করেছি, তারপরে আমি বিদেশে পত্রিকায় কাজ করে আমার লাইভলিহুড আমি চালাই, আমার লাইফস্টাইল মেনটেন করার জন্য আমি আরেকটা জিনিস করি, এই কাজ করি, সেই কাজ করি। কিন্তু যখন আমার কাছে কোনো কিছু ছিল না, তখন আমি ইউটিউব শুরু করছিলাম যে ভাই খিচুড়ি বিক্রি করবো বাইরে, আর নাহলে ইউটিউব বানায় ভিডিও একদিন ভাইরাল হবে, তারপর যদি আমার মানুষজন টাকা আসতে থাকে তাহলে আমি ভাই বাঁচতে থাকবো। সাংবাদিকদের
যে করুণ দশা, আদর্শে আমি খালি চিন্তা করতাম, আমার একটা মনে আছে, এক খুব প্রভাবশালী অফিসার এখন জেলে, তারে আমি পাত্তাই দিতাম না। মানে তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যালিগেশন ছিল, আমি তাকে গুরুত্ব দিতাম না। এই লোকের কাছে আমি যে দেখছি যে অ্যাডের জন্য আমাদের বড় বড় সাংবাদিকরা পড়ে আছে, আমি তো পারবো না, আমি কি করব? আমি দাসত্বের দস্তখত দেবো? হ্যাঁ দিব, হয়তো কোনো একদিন যখন আমি সত্যিই পারবো না, সত্যিই যখন আমি আর পারবো না, দিব। ভাই আমি আর পারলাম না, আমার ক্যারিয়ার শেষ, আমি ফেল করছি। কিন্তু যারা ওইটাও করতে পারেন না, তারা কি বিভ্রঞ্জন হয়ে যাবেন? তারা কি আত্মহত্যা করবেন? রাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে না। মালিকরা প্রাডো, পাজেরো, BMW, মার্সিডিস চালাবে, আর ওই সাংবাদিকের ওই টাকাটা দিবে না। মাসের পর মাস তাকে অসহায়ের মতো ঘুরে বেড়াতে হবে। আমি তাহলে দোষ করলাম কি? আমি তো আজিজ জেনারেল আজিজের ঘেটু হতে পারতাম। ঘেটু হলে তো আপনারা দেখতেনও না, টাকা পাইতাম, চুপ থাকতাম, কোনো সমালোচনা না। লাইফ স্টাইল 5 কোটি টাকা হইলে 1 কোটি টাকা একটা ফ্ল্যাট, 1 কোটি টাকা 50 লাখ টাকা একটা গাড়ি, বাদ বাকি টাকা আমার আমি রেখে দিলাম লাইক ব্যাংকে। কিং, কোনো ব্যাপারই ছিল না। আর আমি যে অনেস্টি নিয়ে তার কাছ থেকে একটা চা খাইলাম না। আপনারা কি করেন? আপনারা হা হুতাশ করেন, দলীয় রাজনীতির নামে ভেঙে দেন। আপনারা আপনার এনসিপি হইলে পারে আপনি তার প্রশংসা করবেন, আপনি জামাত হইলে পারে তাকে ফুলায় ফাঁপায় 3-4 হাজার, 5 হাজার, 10 হাজার লাইক দিবেন। আর আমার মতো অসহায় মানুষ হলে নিজেদেরকে প্রশ্ন করেন, আপনারা কেমন বাংলাদেশে কেমন সাংবাদিকতা চান? যে সাংবাদিকতায় সত্যিকার অর্থে, সেদিন কথা হচ্ছিল আমার, টেক্সট করছিলাম এই হাসনাত আবদুল্লার সঙ্গে, তাকে বোঝাইলাম যে আপনারা যারা বলতেছেন এজেন্সি ইস ফেক, গড সেক, জার্নালিস্টদেরকে যে পরিমাণ ক্ষতি করে, ইউ হ্যাভ নো আইডিয়া, নট এট অল। নাইমুল ইসলাম খানের মতো বলতে হয়। হি হ্যাড হিউজ মানি। আপনি জানেন যে ব্যাংকের সব স্টেটমেন্ট পত্রিকায় দেওয়া হয়েছে কী পরিমাণ টাকা তার ছিল। ওনাকে অনেকে বলে যে ওনাকে এই সরকারি সিস্টেমে বেরোতে সুযোগ করে দিয়েছে। জানি না উনি কোথায় আছেন, জমি টমি সব বিক্রি করতে পারছে। আমি ওই জায়গাটাতে আমি আর পারি না। বাংলাদেশের সাংবাদিকদের মালিকরা পেমেন্ট করে না। অনেক জায়গায় আছে একটা বুম ধরাই দিছে, ইনকাম করে খাও। আমি নারায়ণগঞ্জে যেতাম যে 7 মার্টারের পরে রেগুলার। তো ওইখানে এক সাংবাদিক, আমি যখন ছিলাম, আমি যেহেতু অফিস থেকে আমাকে খাওয়ার টাকাটা দিত এবং যাতায়াতের টাকা দিত, তা আমি আমার সাথে বসলে আরেকজনকে সাথে করে নিতাম যে আমরা যাতে দুজন অন্তত খাইতে পারি। আমার সাথে একজন সাংবাদিক দুপুরবেলা না খেয়ে থাকবে। তো এইটা দেখে আমাকে ওইখানকার স্থানীয় সাংবাদিক একজন বলতেছে যে ভাই, ঢাকা থেকে যখন সাংবাদিক আসে পুরাটা আমার খেয়ে বিল দিতে হয়, সব খায় তারা, আমার বিল দিতে হয় 400, 500, 1000, 2000, 3000 বিল দিতে হয়। আমি এই টাকাটা কোত্থেকে পাবো? উত্তর নাই। আপনারা কখনো জানেন না যে একটা মফস্বলের সাংবাদিকের কি পরিমাণ অর্থনৈতিকভাবে সে মানে কষ্টের ভিতরে থাকে? আমি প্রথম আলোর সাংবাদিককে চিনতাম, খুবই প্রভাবশালী ছিলেন, দারুণ লিখতে পারতেন, অসাধারণ রিপোর্টার। তার চাকরিচ্যুতি হয়ে গেছে। সে এখনও সুস্থই হতে পারেনি মানসিকভাবে। আমি তাকে সুস্থ মনে করি না। তার কষ্ট, তার অভিমান, তাকে চাকরিচ্যুত করাতে পুরা আওয়ামী লীগের একটা সিন্ডিকেট কাজ করছে। ডেইলি স্টারের 2-1 লোক পর্যন্ত কাজ করছে। এই লোকটা, এই সততাকে আপনারা কোথায় নেবেন? তার যে স্যাক্রিফাইস ফর জার্নালিজম আপনারা কীভাবে পে করবেন? কিচ্ছু করবেন। তার কাছে সামনে যখন এরকম নগদ টাকা আছে, নগদ নারায়ণ, আমরা পারি না হয়তো। এখনও আমাদের ভেতরে সামান্য ক্ষুদ্র মোরাল একটা ভ্যালুজ আছে। আর যদি মোরাল ভ্যালুজ না থাকে, আপনি তখন বলবেন দেখছো উনি করলেন। আবার আপনি আমার কাছে তখন আসবেন যে ব্যবস্থা করে দেন তো ভাই, চাকরির একটা লাইন আছে কি না, পোস্টিংয়ের কোনো একটা ব্যবস্থা আছে কি না। কারণ আপনি জানেন যে আমার মতো সৎ হয়ে থাকে এই ধৈঞ্চা সাংবাদিকের 2 টাকা সমাজে দাম নাই।
ওই সাংবাদিকের দাম আছে যার কথায় 2জন পুলিশ বা 3জন কর্মকর্তা বা 4জন জাজ নড়ে, কারণ সে খায়, সে আরও অন্যকে দিতে পারে। আপনার আমার মতো সমাজে কারো কোনো ভ্যালু নেই। মালিকগুলো মার্সিডিজ প্যাচেরও চালায়, সাংবাদিকরা অসুস্থ হয়ে না খেয়ে মারা যায়। সমকালের রিপোর্টার, সমকাল মুক্তিযুদ্ধের চেতনার এত বড় বড় ফেরিওয়ালা ছিল। সমকালের রিপোর্টারকে যেদিন আওয়ামী লীগের লোক গুলি করে হত্যা করলো সিরাজগঞ্জে, এডিটর তো দূরে থাক, অফিস থেকে তার খোঁজই নেওয়া হয়নি। বোঝেন? এরকম বাস্তবতায় একটা বাংলাদেশপন্থী পত্রিকা তৈরি না করে, সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে সেখানে বিকশিত না করে, এখন যে সংঘাত এবং বিষ বাপ্য বপন করা হচ্ছে, বিভুরঞ্জন তো এই লিখছে শেখ হাসিনাকে নিয়ে, বিভুরঞ্জন করছে, প্লিজ ফর গডস সেক বন্ধ করেন। আপনি তার তার টমাটা জানেন না, তার কষ্টটা আপনি জানেন না। একটা সাংবাদিকের সমাজে ঢাকায় চলতে গেলে ন্যূনতম যে বেসিক নিডস তৈরি করতে গেলে তার যে পরিমাণ টাকা লাগে, অধিকাংশ পত্রিকা সেটা দেয় না, মানে কোনো সম্ভবই নেই তাদের। এরকম একটা প্রেক্ষাপটে আপনি মোরাল চান, এথিকেটস চান, হাসায়েন না। মালিকদের ধরেন, মালিকদের বলেন যে তুমি যদি টাকা না দাও আমরা কিন্তু তোমার অফিসের সামনে যে আন্দোলন করব। করেন না, 1জন করেন, 2জন করেন। সিস্টেম লিভিং ওয়েজ সাংবাদিক পাচ্ছে কিনা, মিনিমাম লিভিং ওয়েজ দেখেন পাই কিনা। দর্শক, আজকে এই পর্যন্ত। সাংবাদিকদের সমালোচনা করাটা খুব সহজ, রাজনীতিবিদদেরকে তা আরও সহজ, কিন্তু ওই জায়গাটা দেখেন, একটু একটু করে পরিবর্তন করলে হলেও পরিবর্তনটা করেন। খোদা হাফেজ।